আদানির সঙ্গে চুক্তি পর্যালোচনায় 1 মাসের মধ্যে কমিটি করার নির্দেশ হাইকোর্টের। চুক্তি কেন বাতিল নয় জানতে রুল। ভোটাধিকার ফিরলে রাজনৈতিক জবাবদিহি নিশ্চিত হবে মন্তব্য তারেক রহমানের। দেশ পরিচালনায় জনমত নেবে বিএনপি। জরুরি সংস্কার করে দ্রুতই নির্বাচন জানান আইন উপদেষ্টা। সাইবার অপরাধ ঠেকাতে আসছে নতুন আইন। এবং 10 বছরে চতুর্থবার রাজধানীতে অটোরিকশা বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। এবার সময় বেঁধে দেয়া হলো 3 দিন। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছে তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ভারতের আদানি থেকে বিদ্যুৎ কেনার অসম চুক্তি কেন বাতিল হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সাথে চুক্তি পুনর্মূল্যায়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। 2 মাসের মধ্যে নথিপত্র দাখিল ও প্রতিবেদন দিতে হবে কমিটিকে। মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেয়। 2017 সালে আদানির সাথে 25 বছর মেয়াদী বিদ্যুৎ কেনার চুক্তি হয়। অভিযোগ আছে বিনা টেন্ডারে চুক্তি করা হয় তাড়াহুড়া করে। এরই মধ্যে ঝাড়খণ্ডের গড্ডায় 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করে বাংলাদেশে সরবরাহ করছে আদানি। কিন্তু এই চুক্তিকে স্বার্থবিরোধী বলছেন বিশ্লেষকেরা। হাইকোর্টের শুনানিতেও নানা অনিয়ম তুলে ধরেন রিটকারী আইনজীবী। পরে আদানির সাথে চুক্তি পর্যালোচনায় জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করার নির্দেশ দেয় আদালত। চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। সবার আগে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানায় হাইকোর্ট। আদালত এও বলেছেন, আমরা প্রতিবেশীর স্বার্থে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সুষম এবং ভালো সম্পর্ক চাই। বাংলাদেশ অ্যারাউন্ড $30 বিলিয়ন সেভ করবে যদি এই চুক্তিটাকে রিভিউ করা হয় কিংবা এই চুক্তি থেকে বের হয়ে আসা হয়। ন্যায্যতার ভিত্তিতে চুক্তি পুনর্মূল্যায়ন না করলে আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান আইনজীবী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। সেখানে অংশ নেন ঢাকা বিভাগের 11টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। দিনব্যাপী কর্মশালার প্রশ্নোত্তর পর্বে দল ও রাজনীতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত গ্রহণ করবে। প্রকৃত উন্নয়নের জন্য দেশের রাজনৈতিক জবাবদিহিতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, জনগণের কল্যাণের জন্য প্রয়োজন রাজনৈতিক মুক্তি। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার। তাহলে যেই সংস্কারই করি, যাই করি আমরা, কোনোটিই কাজে লাগবে না। অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি? রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি, তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক কর্মী হোক। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার উপদেষ্টা পরিষদের রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে এমন অধ্যাদেশ উঠবে বলে জানান উপদেষ্টা। এছাড়া যারা ঢালাও মামলা করছে বা মামলা বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে
মন্ত্রণালয়ের বিগত ১০০ দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, কেউ চায় না আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটাও ইচ্ছা নেই নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকলে ট্রাইব্যুনাল প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে। এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে। খসড়াটি অনুমোদনের জন্য বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার রয়েছে, অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইনে কথা বলার অধিকারের জন্য যেসব মামলা করা হয়েছে সব বাতিল করা হবে, তবে হ্যাকিং ও সাইবার অপরাধের বিষয়ে মামলা থাকবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে এমন আশা করে কমনওয়েলথ। ভোটের মধ্য দিয়ে এদেশের মানুষের মতামত প্রতিফলিত হবে এমনটাই আশা সংস্থাটির। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সংস্কার কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সংস্থাটির প্রতিনিধিরা। ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে ৮ সদস্যের কমিশনের। সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময় করছে সংস্কার কমিশন। নির্বাচন নিয়ে আগ্রহী বিদেশিরাও। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সংস্কার কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কমনওয়েলথের প্রতিনিধিরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কমনওয়েলথ বৈধতা দিয়েছিল, তাই বর্তমানে তাদের অবস্থান জানতে চাইলে প্রতিনিধি দলের প্রধান জানান, ২০১৪ সালের নির্বাচন পর্যবেক্ষণ করলেও ১৮ ও ২৩ সালে আসেনি কমনওয়েলথ। বলেন, এবার কমনওয়েলথ কোনো সমস্যা সমাধানের জন্য আসেনি। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায় কমনওয়েলথ। এতে দেশের জনগণের মতামত প্রতিফলিত হবে। বাংলাদেশের সাথে নির্বাচন নিয়ে কাজ করতে চাই, সব ধরনের সহায়তা দিতেও আগ্রহী কমনওয়েলথ। সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, কোনো প্রেসক্রিপশন নিয়ে আসেনি কমনওয়েলথ। কোনো কিছু চাপিয়ে দেওয়াও তাদের উদ্দেশ্য নয়। আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তারা জানতে আগ্রহী এবং আমাদের সাথে অনেক কিছু মতামত আদান প্রদান হয়েছে। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন অন্যদের জন্য উদাহরণ হবে বলে আশা করে কমনওয়েলথ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি স্পষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে ভারতের এক সাংবাদিক বাংলাদেশি আওয়ামী লীগের সমাবেশে বাধা এবং সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল নিয়ে প্রশ্ন করেন। জবাবে ম্যাথিউ মিলার বলেন, কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কী কথা হয়েছে তা ব্রিফিংয়ে বলতে চান না তিনি। তবে ওয়াশিংটন কোনোভাবেই চায় না কোনো সরকার শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংস দমনপীড়ন চালাক। ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে ভারতের ফেরত দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কোনো আপত্তি নেই বলেও জানান ডক্টর ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। দ্য হিন্দুর প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করা অসুবিধা নয়, তবে সেখান থেকে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটি সমস্যা।
এ সময় ঢাকা দিল্লি সম্পর্ক সংস্কারের বিষয়টিও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়েও কথা বলেন ডক্টর ইউনূস। সংখ্যালঘুদের নিয়ে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগকে প্রোপাগান্ডা বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ৩ দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে এই বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা হবে না তা জানতে রুল জারি করা হয়েছে। এর আগে ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৩ দফা অটোরিকশা বন্ধে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এছাড়া অটোরিকশা আমদানি বন্ধেরও নির্দেশ দেয় আদালত। পরে আপিল বিভাগও সেই আদেশ বহাল রেখে দেশের সব জায়গায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেন, কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি। বরং রাজধানী সহ সারা দেশে অস্বাভাবিক মাত্রায় বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। অলিগলি সহ মূল সড়কেও এসব রিকশার দাপটে ভেঙে পড়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। অনিয়ন্ত্রিত চলাচল ও ঝুঁকিপূর্ণ বাহনটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাটারি রিকশা চলাচল বেড়ে যাওয়ায় অন্যান্য যানবাহন চলাচলেও দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। সভা সমাবেশের নামে সড়ক অবরোধ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন এই রিট করেন। বিচারপতি ফাহমিদা কাদরের নেতৃত্বে দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি হবে। আইনজীবী বলেন, সোমবার তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে যেভাবে আন্দোলন করেছে তাতে রাজধানীতে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। একই সাথে সমাবেশের নামে ইটপাটকেল ছুড়ে জখম করার মতো ঘটনা ঘটেছে। এভাবে যেন জাতীয় মহাসড়ক অবরোধ এবং দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্যই জনস্বার্থে আদালতে রিট দায়ের করা হয়। রিটে আইন সচিব, আইজিপি, স্বরাষ্ট্র সচিবকে বিবাদী করা হয়েছে। অনিবার্য কারণে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের এএসপি এবং এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের মিডিয়া ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এনামুল হক সাগর। তিনি জানান, অনিবার্য কারণবশত এই কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে গতকাল প্রশিক্ষণরত এসআইদের মধ্যে আরও ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচে এ নিয়ে ৮০৪ জন প্রশিক্ষণার্থী এসআইদের মধ্যে ৩১৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে নিয়মনীতির তোয়াক্কা না করে গুলি ছুড়েছে পুলিশ। ওই সময়ে ঢাকা এবং চট্টগ্রামে প্রাণঘাতী অস্ত্র থেকে গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের তালিকা করা হচ্ছে। এর মধ্যে পুলিশের অন্তত ৭৩৭ জন এবং অন্যান্য বাহিনীর ৪৭ জনকে চিহ্নিত করা হয়েছে। তালিকাটি যাচাই বাছাই করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ছিল ১৮ জুলাই। ওই দিন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় চরম দমনপীড়ন চালায় পুলিশ। এই সময় সরাসরি গুলি চালিয়ে হত্যাও করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যে কয়েকটি জায়গায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এর মধ্যে যাত্রাবাড়ি অন্যতম। এই থানার অধীনে কয়েকশো পুলিশ সদস্য নির্বিচারে গুলি চালায় ছাত্র জনতার উপর, যার কারণে এই অঞ্চলে হতাহতের সংখ্যাটাও বেশি। এই বিষয়ে কথা বলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যদি তারা দোষী হয়ে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। সে পুলিশ হোক আর যে 18 থেকে 21 জুলাই এই 4 দিনে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা ১১৫টি মামলার নথি বিশ্লেষণ করেছে আইনজীবীদের সংগঠন লিড। তাদের তথ্য অনুযায়ী যেসব পুলিশ সদস্য গুলি চালিয়েছেন তাদের মধ্যে যাত্রাবাড়ি থানায় ৩৫৩ জন, শাহবাগ থানায় ৫৩ জন, মোহাম্মদপুর থানায় ১৬২ জন, রামপুরা থানার ৩১, ধানমন্ডি মডেল থানায় ৩, উত্তরা পূর্ব থানায় ৬৫, আর চট্টগ্রামের বাকুলিয়া থানায় ৩১, চান্দগাঁও থানায় ৫৪, কর্ণফুলী থানার ২, কোতোয়ালি থানার ৩৩ জন পুলিশ সদস্য রয়েছে। অন্যান্য বাহিনীর মধ্যেও রয়েছে আরও ৪৭ জন। ছাত্রদেরকে এরকম রাষ্ট্রীয় বাহিনী চরম আকারে দমন পীড়ন করছে, একটা সম্পূর্ণভাবে মানবতা বিরোধী অপরাধ, যেটা রাষ্ট্র তার একদম জ্ঞাতসারে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি একটা ভিন্ন মতকে দমনের জন্য এই ধরনের অপরাধ করেছে।
বিশ্লেষকরা বলছেন অনেক পুলিশ সদস্যই আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সঙ্গে নিজেরাও টিকে থাকতেই দমনপীড়ন চালিয়েছেন। অনেক কর্মকর্তা দেখা গেছে ওরা মনে করেছে যে আমি যদি সার্ভাইভ করতে হয়, আমার যদি বাঁচতে হয়, তাহলে এই সরকারকে টিকে রাখতে হবে। এই যে মাথার মধ্যে এই জিনিসটা ঢোকাতে ওরা নিজেদের মতো করে টিকে থাকার জন্য এই কাজগুলো করেছে। পুলিশ কি কারণে মানুষকে মারবে, কাকে মারবে? ওইখানে তো পুলিশের ছেলেও থাকতে পারে, পুলিশের ভাইও থাকতে পারে, পুলিশের বাবাও থাকতে পারেন না? এই দেশেরই তো নাগরিক। এই যে জনগণ মব করছে তারা তো বিদেশ থেকে আসেনি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে মাঠ পর্যায়ে ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী ও নির্দেশদাতাদের আইনের আওতায় আনা হচ্ছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোক্তাদের স্বস্তি দিতে এবার ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে টিসিবি। সংস্থাটির ট্রাকে প্রতি কেজি আলুর দাম পড়বে 40 টাকা। একজন ক্রেতা কিনতে পারবেন সর্বোচ্চ 3 কেজি আলু। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টিসিবি। এতে বলা হয় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি এখন থেকে আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকে ঢাকা মহানগরীতে 50টি ও চট্টগ্রাম মহানগরীতে 20টি ট্রাকের মাধ্যমে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, মসুর ডাল 60 টাকা এবং চাল 30 টাকায় বিক্রি হবে। একজন গ্রাহক সর্বোচ্চ 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল এবং 5 কেজি চাল কিনতে পারবেন। রাজধানীর নিউমার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে কামরুল ইসলামকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। জানা যায় গত 19 জুলাই নিউমার্কেটে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় 21 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ডিবি। সংস্থার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সাবেক মন্ত্রী কামরুলের বিরুদ্ধে হত্যা সহ 24টি মামলা রয়েছে। ওনার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে। উনি সারা বাংলাদেশকে শেখ হাসিনার সেকেন্ড ইন কমান্ড হিসেবে আমরা দেখেছি মিডিয়াতে উনি কাজ করেছে। যে অর্ডারে আমরা একজন আইনের ছাত্র হিসাবে, আইনজীবী হিসাবে মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই এবং সেই অর্ডারের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে আমরা যে সাবমিশন রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো। তাহলে আইন আদালতের অক্টোবর পর্যন্ত 3 মাসে আগের বছরের একই সময়ের চেয়ে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে 10%। মঙ্গলবার দুপুরে বন্দরের ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন চেয়ারম্যান। বলেছেন, সব টার্মিনাল পরিচালনায় আরও স্বচ্ছতা আনতে চান তারা। এছাড়া প্রতিযোগিতা বাড়াতে দরপত্র প্রক্রিয়াকেও ঢেলে সাজানো হচ্ছে। গেল আগস্ট থেকে 3 মাসে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 8,30,582 একক। 2023 সালে একই সময়ে প্রায় 77,000 একক কম ছিল। বিশ্ব পরিস্থিতি আর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে এই প্রবৃদ্ধিকে ইতিবাচক মনে করছে বন্দর কর্তৃপক্ষ। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার দুপুরে প্রথম গণমাধ্যমকে এসব তথ্য দেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। বলেন, এরই মধ্যে জাহাজের গড় অবস্থানকাল 4 দিন থেকে 1 দিনে নামিয়ে আনা হয়েছে। কন্টেইনার জট 45,500 থেকে 34,000-এ এসেছে। আরও এটা প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক করার জন্য এই ক্লজটাকে পরিবর্তন করার জন্য ইতিমধ্যে একটা গেজেটের সংস্কার আনার জন্য মন্ত্রণালয়ে আমরা এখান থেকে ফাইনাল করে পাঠিয়েছি। তা আশা করি এটা হয়তো এই মাসের মধ্যে হয়তো আমরা পেয়ে যাব, আশা করি। তো পেয়ে গেলে তারপরে আমরা সাথে সাথে আমরা ওপেন টেন্ডারে চলে যাব। চেয়ারম্যান আরও জানান, বন্দরের কার্যক্রমকে গতিশীল করতে অটোমেশন বাড়ানোর কাজ শুরু করেছেন তারা। ইতোমধ্যে মোবাইল ক্রেন, লো বেড ট্রেইলার, হেভি ট্রাক্টর কেনা হয়েছে। আরও যন্ত্রপাতি কেনার কাজ চলছে। পোর্ট যে কমিউনিটি সিস্টেম যেটা আছে, এটা আসলে হাইব্রিড। এখানে ট্র্যাডিশনালও আছে, কিছু আমাদের টেকনোলজিও আছে, বাট আমরা এটা চাচ্ছি কমপ্লিট একটা সিঙ্গেল উইন্ডোতে আনতে। সেই জন্য আমাদের কাস্টমস এবং পোর্ট দুইটাকে আসলে ইন্টিগ্রেটেড থাকতে হবে। এই জায়গায় এখন সব ম্যানুয়ালি হয়, ফিজিক্যাল মুভমেন্ট হয়। যখন এটা ইন্টিগ্রেটেড হয়ে যাবে তখন অনেক ফাস্ট হয়ে যাবে। চট্টগ্রাম বন্দর চলতি অর্থ বছরে এখনো পর্যন্ত 16.5 কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা গত বছরের তুলনায় প্রায় 22% বেশি।
অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এই কথা বলেন তিনি। বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি কিভাবে আরও ভালো করা যায় এই বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভুয়া মামলায় কেউ যাতে হেনস্থার শিকার না হয় সেদিকে সরকার সজাগ রয়েছে। এছাড়া প্রতিবেশী দেশের কয়েকটি গণমাধ্যম মিথ্যা তথ্য দিয়ে উস্কানি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। একটু সময় দিতে হবে, যদি আপনারা সময় না দেন, আর আমার কাছে তো এরকম কোনো কিছু নাই যে একের আমি বলবো হয়ে যা হইব, এটা জাদুর মতো তো না। আমি চাইলাম একে টাকা কত চলে আসবে না, তো আমাদের তো সময় দিতে হবে, আমাদের যারা আছে এখানে সবাই তো সময় দিতে হবে। ইউক্রেনের সাথে সশস্ত্র সংঘাতের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে সফরের তারিখ নির্ধারণে আলোচনা করছে মস্কো ও নয়াদিল্লি। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, আগামী বছরের শুরুতে ভারত সফর করতে পারেন পুতিন। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। চলতি বছর 2 দফা রাশিয়া সফর করেছেন মোদী। অক্টোবরে কাজানে ব্রিক্স সম্মেলনের ফাঁকে পুতিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এর আগে জুলাইয়ে ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো যান নরেন্দ্র মোদী। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ক্রীড়াঙ্গন সহ সর্বস্তরের মানুষ। প্রেস ক্লাবে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় স্বাধীনতা পুরস্কার জয়ী এই ফুটবলারকে। সকালে তার মরদেহ প্রথমে নেওয়া হয় মোহামেডান ক্লাব প্রাঙ্গণে। দীর্ঘ 14 বছর ঐতিহ্যবাহী ক্লাবের অধিনায়কত্ব করেছিলেন জাকারিয়া পিন্টু। ক্লাবের বর্তমান ও সাবেক খেলোয়াড় সংগঠকরা শেষ শ্রদ্ধা জানান প্রিয় অধিনায়ককে। সেখানে জানাজার শেষে তার মরদেহ নেওয়া হয় বাফুফে ভবনে। স্বাধীন বাংলাদেশের জাতীয় দলেও প্রথম দলপতির দায়িত্বে ছিলেন তিনি। সেখানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা শেষবার বিদায় জানান কিংবদন্তি এই ফুটবলারকে। এ সময় তাকে নিয়ে স্মৃতিচারণ করে অনেকেই। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।